বলেই আমরা দুজন হেসে হাই ফাইভ করে পেছনে তাকাতেই দেখি তাহরিম বুকের উপর 2 হাত গুজে বাঁকা ভ্রু করে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি আর তানজিম দুজনের দিকে তাকিয়ে ভ্রু উঁচু করে ইশারায় জিজ্ঞেস করলাম কি। আবার দুজন ঠোঁট উল্টে সামনে তাকালাম। তাহরিম এগিয়ে এসে আমাদের দুজনের দিকে তাকিয়ে চারিদিকে গোল করে একবার রাউন্ড দিয়ে বলল, আর কি কি করার বাকি আছে আপনাদের? এক পাগলের জ্বালায় এতদিন হাফ পাগল ছিলাম, এখন মনে হচ্ছে আমার নিজেরই পাবনা মানসিক হাসপাতালে কেবিন বুক করা লাগবে, কারণ আমার পুরো পাগল হতে তার বেশি সময় বাকি নাই। বলেই হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে চলে গেল। এত রাতে তোমার ভাই কোন বউয়ের সাথে দেখা করতে বাইরে গেল? আমার কথায় তানজিম হো হা করে হেসে উঠল। কুশন ভাইয়ের সাথে গেছে। কুশন ভাই বাইরে দাঁড়িয়েছিল। ও, কিন্তু এখন তো ডিনার টাইম। আরে এসে যাবে, দেখলে না একটা 3/4 প্যান্ট আর টি শার্ট পরে গেল। মেবি ফাইল আনতে গেছে। ভাবিজান অনেক ক্ষুধা লাগছে, টেবিলে খাবার দাও না। আমি অবাক হয়ে বললাম, আমি? তা নয় তো কি, তুমি না বাড়ির বড় বউ আর আমার কিউট সুইট ভাবিজান। আচ্ছা তুমি একা করতে হবে না, আমি আর ফুলকলিও হেল্প করছি, লেট ইট গো। বলেই তানজিম রান্নাঘরের দিকে যেতে যেতে ফুলকলিকে ডাকতে লাগলো, কিন্তু মেয়েটা বোধহয় শাশুড়ি মায়ের কাছে, তাই আসতে পারছে না। তাই আমি তানজিমের পেছনে গিয়ে বললাম, ফুল মনে হয় শাশুড়ি মায়ের কাছে, চলো আমরা দুজনেই টেবিলে খাবার সাজাই। ওকে ডিয়ার ভাবিজান। একে একে সব খাবার রেখে বললাম, তুমি ওয়েট করো, আমি বাবা আর শাশুড়ি মাকে ডেকে আনি। খাবার সাজাতে সাজাতে দেখেছিলাম বাবা অফিস থেকে এসে গেছে, হয়তো ফ্রেশ হয়েছে। আমি ওনাদের রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিলাম। ভেতর থেকে আওয়াজ এলো, কে? বাবা আমি। আয় ভিতরে আয়। আমি ভেতরে ঢুকে দেখি শাশুড়ি মা বই পড়ছেন আর বাবা ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াচ্ছেন। বাবা মা, টেবিলে খাবার সাজিয়েছি, চলো খেতে চলো। ঠিক আছে তুই যা, আমি আসছি। আমি চলে আসতে নিলেই শাশুড়ি মা বইয়ের দিকে দৃষ্টি রেখে বলল, হারিমের বাবা তুমি নিচে যাও, পূর্ণার সাথে আমার কিছু কথা আছে। মায়ের গম্ভীর কণ্ঠে বলা কথা আমার হৃৎপিণ্ড নাড়িয়ে দিতে যথেষ্ট ছিল। আমি কাঁপা কাঁপা পায়ে পেছনে তাকালাম। কেন জানি শাশুড়ি মাকে দেখলে আমার ভীষণ নার্ভাস লাগে। বাবা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে গেলেন। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম, না জানি এখন কি বলে। টেনশনে আমার হাত পা অসাড় হয়ে আসছে। মনে মনে বিপদের দোয়া পড়তে লাগলাম। এখানে দাঁড়িয়ে কি করছো? এদিকে এসো, বসো আমার পাশে। শাশুড়ি মায়ের কথা কর্ণগোচর হওয়ায় আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম ওনার দিকে। কি হলো, বসো, ভয় পাচ্ছ কেন? আমি মাথা নাড়িয়ে না বললাম। ওনার থেকে কয়েক ইঞ্চি দূরত্ব বজায় রেখে বসলাম। আমি মাথা নিচু করে বসে আছি, উনি আমার দিকে তাকিয়ে আছে, যা আমি মাথা নিচু করেও বুঝতে পারছি। নার্ভাস লাগছে, ভীষণ নার্ভাস। উনি এক পলক আমার দিকে তাকিয়ে উঠে আলমারির কাছে গেলেন, ওটা খুলে কিছু একটা বের করে আবার লাগিয়ে আমার পাশে এসে বসলেন। উনি আমার হাত ধরে এক জোড়া বালা পরাতে পরাতে বললেন, এটা তালুকদার পরিবারের বড় বউয়ের জন্য। আমার শাশুড়ি এটা আমাকে দিয়েছে, আমি তোমাকে দিলাম। তুমি এটা সযত্নে আগলে রেখো, তোমার বড় সন্তানকে দিবে। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওনার দিকে। বেশ গম্ভীর চরিত্রের উনি, মেয়েরা এত গম্ভীর হয় আগে কখনো দেখিনি। উনি আমাকে একটা মেরুন রঙের শাড়ি দিয়ে বললেন, কাল তোমাদের জন্য একটা ছোটখাটো ঘরোয়া আয়োজন হবে, এটা পরবে। আর মার্কেট থেকে যে শাড়িগুলো এনেছি সেগুলো থেকে ইচ্ছে হলে পরবে, কেমন? আর সাথে 3 পিস আর টপসও আছে, যা ইচ্ছে হয় পরবে। এসবে আমার কোনো আপত্তি নেই, তবে সব যেন শালীনতার ভেতরে হয়। আমি ঘাড় নাড়িয়ে বললাম, ঠিক আছে। উনি কিছু একটা চিন্তা করে বললেন, আমি তোমার কি হই? আমি চকিত নজরে তাকালাম ওনার দিকে। উনি ভ্রু কুঁচকে আমার দিকেই তাকিয়ে আছে। আমি কি বলবো তাই ভেবে পাচ্ছিলাম না, তাই আমতা আমতা করে বললাম, শাশুড়ি মা। আমি তোমার শাশুড়ি মা। পৃথিবীতে নিজের মায়ের জায়গাও অন্য কাউকে দেওয়া যায় না, আর দিতে পারে না কেউ। আমি কখনো তোমার মায়ের জায়গা নিতে পারবো না। তবে মায়ের মতো, তবে শাশুড়ি মা না ডেকে শুধু মা ডাকলে খুশি হব। তাহরিম আর তামজিন যেমন আমার ছেলে, তেমন তুমিও আমার মেয়ে। তাই যে কোনো প্রয়োজনে, যে কোনো বিপদে, কোনো কনফিউশন মোমেন্টের তুমি আমার সাথে শেয়ার করতে পারো। জানো তো, মায়েদের কাছে সকল সমস্যার সমাধান থাকে। ওনার কথা শুনে আমার চোখ ছলছল করে উঠলো। মায়েরা বুঝি এমনই হয়, কত সুন্দর করে প্রতিটি জিনিস বোঝায় তারা। আমাকে তো কখনো কেউ এভাবে কোনো জিনিস বোঝায়নি, কারণ আমার তো মাই নেই। আর শোনো মেয়ে,
আমাকে যতটা গম্ভীর মনে হচ্ছে তোমার, আমি ততটাও গম্ভীর নয়। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেই দিনই ভীষণভাবে ভালো লেগেছিল। দুরন্ত সাহসী তুমি, আর অন্যায়ের প্রতিবাদ করতে জানো। আই লাইক ইট। শোনো, কখনো একা একা থেকে বোরিং লাগলে আমার কাছে চলে আসবে। দুজন মিলে অনেক গল্প করব, কেমন? আমি মুচকি হেসে ছলো চোখে ওনার দিকে তাকালাম। উনি হাসি মুখে আমার দিকেই তাকিয়ে আছে। ভীষণ ইচ্ছে হচ্ছে ওনাকে একটু জড়িয়ে ধরতে, ওনার গায়ের গন্ধটা কেমন তা জানতে। কখনো মায়ের গায়ের গন্ধ কেমন তা তো জানা হয়নি আমার। আজ আবদ্ধ মন তা জানার জন্য প্রচন্ড অস্থির হয়ে উঠেছে। আচ্ছা, জড়িয়ে ধরলে কি খুব বেশি খারাপ হয়ে যাবে? হোক কিছু খারাপ, তবু একটাবার জড়িয়ে ধরি। তাই হুট করে দুই হাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলাম ওনাকে। প্রথমে একটু অবাক হলেও পরবর্তীতে মুচকি হেসে আমার মাথায় একটা চুমু খেয়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। আমি ওনার বুকে মাথা রেখে চুপটি করে রইলাম। চোখ থেকে নেমে আসছে অবাধ শ্রাবণ। প্রায় 5-6 মিনিট এভাবে থাকার পর উনি আমায় সোজা করে বসালেন। আমি এখনো চোখ বন্ধ করেই আছি, ইচ্ছে করছে না চোখ খুলতে। যদি চোখ খুললেই যদি দেখি এটা স্বপ্ন ভেঙে যায় যদি, তখন উনি আমার দুগাল ধরে পানিগুলো মুছে দিয়ে বলল, এই বোকা মেয়ে, এভাবে কেউ কাঁদে? তুমি না স্ট্রং গার্ল। মন খারাপ হলে অবশ্যই মায়ের সাথে শেয়ার করবে, কেমন? এখন চলো তো দেখি। খাবার মনে হয় সব ঠান্ডা হয়ে গেছে। বলেই আবার কপালে একটা চুমু দিয়ে উঠে দাঁড়ালো। আমিও চোখ খুলে চোখের পানি মুছতে মুছতে উঠে দাঁড়ালাম। উনি যেতে যেতে পেছনে তাকিয়ে চোখ রাগিয়ে বললেন, আসো না কেন? আমি মুচকি হেসে ওনার পেছনে পেছনে যেতে লাগলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে খেয়াল করলাম সব খাবার রেখে আমাদের দিকেই তাকিয়ে আছে। আমি টেবিলে গিয়ে বাবার পাশে দাঁড়ালাম। মাও দাঁড়ালো। দাঁড়িয়ে আছো কেন? বসো। না মা, আপনি বসেন, আমি বরং সার্ভ করি। দরকার নেই, যার যারটা শেষে নিয়ে নেবে। তুমি বসো, আমিও বসবো। এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে সবার খাওয়া দেখার দরকার নেই। মায়ের কড়া ধমকে আমি চট জলদি বাবার পাশে বসে পড়লাম। আমার এক পাশে বাবা, আরেক পাশে তানজিম। তানজিমের পাশে তাহরিম, আর তার পাশের চেয়ার খালি। বাবার আরেক পাশে মা। খাওয়া দাওয়া শেষ করে আমি, তানজিম, বাবা বসে গল্প করছিলাম। মা আর তাহরিম রুমে চলে গেছে। গল্প করা শেষ করতে করতে প্রায় রাত 11টা। যে যার রুমে চলে গেল। আমি দোতলায় উঠে আমার রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আমার চক্ষু চড়ক গাছ। উনি 4 হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে, তাও বিছানায় হাফ দখল করে। যদিও হতো সাইডের হাফ, তাও না, উনি দখল করে আছে মাঝখানের হাফ। দেখছো কাজ ঘরে যে একটা জ্যান্ত বউ আছে, সেই খেয়াল কি আছে ওনার? কিভাবে 4 হাত পা 4 দেশে দিয়ে দিব্যি ঘুমিয়ে আছে। আমি ওনার কাছে গিয়ে দাঁড়ালাম। এই শুনছেন, এই শুনছেন, ডাকছি তো, উঠেন। উনি খানিকটা নড়ে চড়ে উঠলেন। আমি উপায় না পেয়ে এক আঙুল দিয়ে ওনার বাহুতে ধাক্কা দিলাম। এই, আমি ঘুমাবো কোথায়? উনি ঘুমের ঘোরেই বললেন, কেন এখানে আমার পাশে? তাহলে সরেন, আপনি অর্ধেক জায়গা তো আপনিই দখল করে বসে আছেন। হাফ আমার, হাফ তোমার। তোমার হাফে তুমি ঘুমাও, আর আমাকে ডিস্টার্ব করবে না তো? আমার এখন মেজাজটা খুব খারাপ হচ্ছে। ভালোই ভালোই বলছি সরেন, না হলে কিন্তু ধাক্কা মারবো। উনি কোনো কথাই বলে না। এবার আমি ঝুঁকে ওনার বাহুতে ধাক্কা দিতেই খানিকটা সরে গেল। বাট উনি ঘুমের ঘোরে সরতে সরতে ঠাস করে বিছানা থেকে পড়ে গেল। আর আমি বেচারি কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটা ঘটে গেল। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। উনি ব্যথা পেয়ে লাফ দিয়ে উঠে বসলেন। এই তুমি আমাকে ধাক্কা মারলে কেন? আমি মুখ চেপে হেসে বললাম, কি কোথায় ধাক্কা দিলাম? আপনি তো পড়ে গেলেন। উনি রেগে আমার দিকে এগোতে এগোতে বললেন, ইউ ইডিয়েট! ধাক্কা দিয়ে বলছো ধাক্কা দিইনি। ধাক্কা না দিলে আমি পড়লাম কিভাবে? ভূতে এসে ফেলে দিয়েছে আমাকে? আমি সিরিয়াস হয়ে বললাম, হতেও পারে, অসম্ভব কিছুই না। ভাইয়ের সাথে ভাইয়ের রেষারেষি থাকবে, এটা কি স্বাভাবিক নয়? বলেই দাঁত কেলিয়ে হেসে কাঁথা মুড়ি দিয়ে ঠাস করে শুয়ে পড়লাম। প্রায় কয়েক সেকেন্ড পরে উনি পুরো কথাটার মানে বুঝতে পেরে বিছানায় উঠে কাঁথা ধরে টান দিয়ে বলল, এই কি বললে তুমি? ভূত আমার ভাই হয়? আমি কাঁথা শক্ত হাতে ধরে আছি। কিছুক্ষণ পর যখন ওনার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, তখন দেখি কাঁথাটা একটু ফাঁক করে আশেপাশে তাকাতেই দেখি উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। সাথে সাথেই আমি কাঁথা নিচে নামিয়ে ফেলি। হঠাৎ উনি বলে উঠলেন, তুমি যদি বনল হও দেন আমিও বাঘা তেঁতুল। একদম সব বাদরামি ছুটিয়ে ফেলবো, ফাজিল মেয়ে। রাত তখন 1টা কি 2টো, চোখে ঘুম নেই, মাথা ভর্তি টেনশন। মেয়েটাকে যে এত বড় একটা দায়িত্ব দিলাম, ও কি পারবে করতে? ভীষণ রিস্কের কাজ তো। ওকে দায়িত্ব দিয়ে ভুল করলাম না তো? এতক্ষণে তো কাজটা করে ফেলার কথা। এখনো ফোন করছে না কেন? আমিও তো ফোন দিতে পারছি না, যদি বিপদ হয়। ইস, কেন যে ওকে দিতে গেলাম, তার চেয়ে বরং আমিই করতাম।
বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি আর চিন্তা হচ্ছে। হঠাৎ বালিশের তলা থেকে ফোনটা ভাইব্রেট মোডে বেজে উঠলো। আমি তড়িঘড়ি করে উঠে ফোনটা রিসিভ করে বেলকনিতে চলে গেলাম। হ্যালো ইলু, কই তুই? ও মেবি কিছু চিবোতে চিবোতে বলল। কেন বাসায়? তুই বাসায় মানে কি? কি যা কাজ দিয়েছিলাম পুরোটা করতে পেরেছিস? হ্যাঁ রে বাবা, করেছি। ইনফ্যাক্ট ফাইলটাও রেডি, বাট তোকে দেবো কিনা ভাবছি। আমার ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। বলে কি এমে, তিলে তিলে যে প্রমাণগুলো জোগাড় করলাম তা তো ফাইলের মধ্যেই আছে। এটা হাত থেকে চলে যাওয়া মানে বিশাল লস। মাথা ঠিক আছে তোর? কি আবল তাবল বলছিস? ও কিছু একটা চিবোতে চিবোতে বলল। টুইট দে, নাহলে পাবি না ফাইল। এ তুই এমন ছেঁচড়া কেন? সবকিছুতেই তোর ট্রিট করিস। তোরে আঙ্কেল কিছু খাওয়ায় না? খাওয়াই তো, বাট তোরটাতে যেন আলাদা শান্তি, সেই স্বাদ। বলেই খিলখিল করে হেসে উঠল। প্রাণ খোলা সেই হাসি। অগাধ সরল মেয়েটা। আমি মুচকি হাসলাম। ঠিক আছে, আসিস, কালকে ট্রিট দিয়ে দিব রে। ওকে বান্ধবী, লাভ সো মাচ। লাভু? হোয়াট ইজ লাভু? আরে লাভকে সংক্ষিপ্ত করে লাভও বলে, এটাও জানে না, অশিক্ষিত। অশিক্ষিত? মানে আমি অশিক্ষিত? এটা আমি কখন বললাম? বেশি কথা বলিস তুই, বেদ্যপ মহিলা। ফোন রাখ। এ কি বলি তুই? আমি বেদ্যপ? হ্যালো হ্যালো। ফোন কান থেকে নামিয়ে দেখে ও ফোনটা কেটে দিয়েছে। ফোনটা দোলনার উপর রেখে ঝুলের রেলিং এর উপর বসে দেয়ালে হেলান দিলাম। একটু 19-20 হলেই দোতলা থেকে ঠাস করে পড়বে, এটা নিশ্চিত। না মরলেও হাত পা আর আস্ত থাকবে না। আর ভাগ্য খারাপ থাকলে সোজা উপরে টিকিটটা পেয়ে যাব। আমি একটু নিচের দিকে ঝুঁকে দেখার চেষ্টা করলাম আসলে নিচে আছে এটা কি। হঠাৎ দরজার দিক থেকে কেউ আমার নাম নিয়ে চিৎকার করতেই আমার অন্তরাত্মাটা কেঁপে উঠলো। এই মাঝরাতে হঠাৎ এমন চিৎকারে কে না ভয় পাবে? তাল সামলাতে না পেরে পাটা পিছলে বাইরে পড়ে যেতেই আমি বাইরের দিকে ঝুঁকে গেলাম। ইনফ্যাক্ট পড়ে যাব আমি, তখনই হঠাৎ একজোড়া হাত এসে আটকে দিল আমার বাহু। আমি চোখ বন্ধ করে দোয়া পড়ছি। হঠাৎ হ্যাচকা টানে আমাকে বেলকনির ভেতরে নিচে ফেলে দিল। পড়তে পড়তে বেঁচেছি আমি তখনও। চোখ মুখ কুচকে দোয়া পড়ছি। হঠাৎ মনে হলো গালটা আবার জ্বলে উঠলো। পুরো শক্ত হাতের দাবাং মার্কা থাপ্পড়ে আমি খানিকটা পাশে ঝুঁকে গেলাম। থাপ্পড়ের রেশ কাটিয়ে উঠে গালে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। এখন আমার কি কষ্ট পাওয়া উচিত নাকি অবাক হওয়া উচিত সেটাই বুঝতে পারছি না। তাই চেষ্টা করছি দুই এক্সপ্রেশনই প্রদর্শন করার। আমি কাঁদো কাঁদো মুখ করে অবাক দৃষ্টিতে গালে হাত দিয়ে তাকিয়ে আছি আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। ভীষণ অস্বাভাবিক ভাবে শ্বাস প্রশ্বাস নিয়ে আনা করছেন। ওনার বুকের ধুক পোকানি আমি কয়েক ইঞ্চি দূর থেকেও স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, উনি কি কোনো কারণে ভয় পেয়েছেন? মিফতাহুল পূর্ণা, সুইসাইড অ্যাটেম্প করার এত শখ? আমাকে বলতে পারতে, আমি নিজেই তোমাকে বাজারের সেরা খাঁটি বিষ কিংবা সব থেকে মোটা দড়িটা এনে দিতাম। এই মাঝরাতে এসব নাটকের মানে কি? দাঁতে দাঁত চেপে কথাটা বললেন। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে। এই রাত দুপুরে কি হাবিজাবি কথা বলছেন? আমি কেন অযথা সুইসাইড করতে যাব? কাঁদো কাঁদো গলায় বললাম। আপনি আমায় মারলেন কেন? আর কি হাবিজাবি কথা বলছেন? আমি কেন সুইসাইড খেতে যাব? তাহলে এই এত রাতে তুমি বেলকনিতে রেলিং এর উপর ঝুলে ঝুলে কি করছিলে? ভূতের সাথে আড্ডা দিচ্ছিলে? আমি আমতা আমতা করে বললাম। আড্ডা দিব কেন? ঘুম পাচ্ছিল না তাই তারা গুনতে এসেছি। তোমাকে এখন ওই গালে আরেকটা থাপ্পড় দিতে ইচ্ছা করছে আমার, ইডিয়েট। আমি রেগে গাল থেকে হাত সরিয়ে বললাম, আমার গালটা কি রিলিফের মাল পেয়েছেন নাকি সরকার কর্তৃক প্রদত্ত সরকারি সম্পত্তি? হ্যাঁ, যে যখন ইচ্ছে ঠাস ঠুস থাপ্পড় মারবেন। এই সরেন তো সরেন, ঘুমাবো আমি। বলে গটগট পায়ে রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর উনি এসে আমার পাশে বসে পড়লেন। বললেন, বেশি ব্যথা করছে গাল? আচ্ছা বাবা, সরি। আমি আসলে হঠাৎ ওভাবে তোমাকে দেখে মাথা ঠিক ছিল না, তাই রেগে গিয়েছিলাম। আমি আবার অপর পাশ ফিরে শুলাম। বাচ্চাদের যত কিছুই করো না কেন, আমি তোমার সাথে কথা বলবো না। এই পূর্ণা, শোনো না। আহা, কি সুন্দর ডাক, তবুও বলছি না আমি। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে বলো, আমিও করব। তাও এমন বিহেভ করো না প্লিজ। আমি পিটপিট করে চোখ খুললাম। মৃদু সবুজ রঙের লাইটের আলোতে ওনার চেহারাটা দেখে কেন যেন ভীষণ মায়া হলো, তাই উঠে বসলাম। আমি যা বলবো তাই করবেন তো? ঠিক আছে। আমি কোলের উপরে বালিশ নিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বসে বললাম, কানে ধরেন। আমার কথা শুনে উনি দুপা পিছিয়ে গেলেন। হোয়াট? আমি কানে ধরবো? বেশি না, মাত্র 50 বার কানে ধরে উঠবোস করতে হবে। আমি তাহরিম তালুকদার, ধরবো কানে? নো, নেভার, কবেই নেই। ওকে, গুড নাইট বলে যেই না শুতে যাব, উনি কিছু একটা ভেবে বললেন, ঠিক আছে করছি। এতগুলো না। আচ্ছা যান, 30 বার করেন। 30 বার? অ্যাটলিস্ট 20 বার তো করেন, ন্যূনতম ডিসকাউন্ট এর চেয়ে কম পারবো না আমি, সরি। উনি আমতা আমতা করে বললেন, ওকে, করছি।
বলে কানে হাত দিয়ে উঠবোস করতে লাগলো, আর আমি গালে হাত দিয়ে বসে বসে সেই বিখ্যাত দৃশ্য উপভোগ করছি। বাট বোঝ এবার এই পূর্ণাকে থাপ্পড় মারার ফল। তুই জামাইয়ের মতো থাক, মারতে কেন যাবি? জামাই বলে কি সাতক্ষণ মাফ নাকি? ইটের বদলে ইট নাই বা দিতে পারি, পাটকেল তো দেয়াই যায়। ওয়াটা দৃশ্য ভাইরে ভাই, মন্ত্রী তারিম তালুকদার নাকি বউয়ের কথায় কান ধরে উঠবোস করছে, ভাবা যায়? ওনার ভক্তগণ দেখলে তো চোখ খুলে বেরিয়ে আসবে। মনে মনে কথাটা ভেবেই মুখ টিপে হাসলাম। উনি আমার দিলে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে উঠবোস করছে। বেচারাকে দেখে ভীষণ মায়া হলো, তাই 10 বারের মতো হতেই বললাম, ঠিক আছে, আর করতে হবে না, মাফ করে দিলাম। পরবর্তীতে যেন এমন না করেন। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়েন। বলেই শুয়ে পড়লাম। উনিও আমার পাশে চুপচাপ শুয়ে পড়লেন, কোনো কথাই বললেন না। আমি ওনার দিকে ফিরে মাথার নিচে হাত দিয়ে শুলাম। শুনছেন? আপনি কি রেগে আছেন? কথা বলছেন না কেন? উনি সোজা হয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে, কোনো নড়চড় নেই। আমি আধশোয়া হয়ে ওনার উপর ঝুঁকে নাকের কাছে আঙুল দিয়ে বোঝার চেষ্টা করছি আসলে কানে ধরার কষ্টে হার্ট অ্যাটাক করে মরে টরে যায়নি তো। উনি হঠাৎ আমার হাত ধরে নিজের দিকে টান দেয়, আমার সোজা মাথাটা ওনার বুকে গিয়ে ঠেকলো। আচমকা এমন হওয়াতে চমকে উঠলাম আমি। উঠতে নিব, উনি এক হাত দিয়ে চেপে ধরে চোখ বন্ধ করে আছেন। কি হলো? এটা ছাড়ুন আমায়। যেভাবে আছো চুপচাপ সেভাবেই থাকো। ওঠার চেষ্টা করবে না, আর নড়চড় করার চেষ্টা করবে না। সোজা বেলকনিতে গিয়ে নিয়ে ঢিল মেরে ফেলে দেবো, একদম উপরের টিকিট পেয়ে যাবা। সো চুপচাপ থাকো আর আমাকে ঘুমোতে দাও। বলেই 2 হাতে হাসতে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। আমি কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটা ঘটে গেল। আমি ব্যাককলের মতো শুধু তাকিয়েই রইলাম। শুভ সকাল বউজান। সকালের সূর্যের আলোটা চোখে পড়তেই ঘুমটা হালকা হয়ে গেল। চোখ বন্ধ থাকতেই মনে হচ্ছে কানের কাছে ধকধক আওয়াজটা বেশ তীব্র গতিতে চলছে। কিসের আওয়াজ সেটা ঠাহর করতে পারছি না। খানিকটা নড়ে চড়ে উঠলাম, পিটপিট করে চোখ খুলে বোঝার চেষ্টা করছি আমার অবস্থান। হঠাৎ কারো ঘুমো ঘুমো কণ্ঠে সকালের শুভেচ্ছা কর্ণগোচর হওয়া মাত্র মাথা উঁচু করে তাকালাম আমি তার দিকে। সকালের প্রথম মিষ্টি আলো ওনার চোখে মুখে পড়ছে, মুখে লেগে আছে অসম্ভব মিষ্টি হাসি। শুধু ঘুম থেকে ওঠার জন্য ফর্সা মুখশ্রী আর চোখ খানিকটা ফুলে আছে, খোঁচা খোঁচা দাড়িতে ভীষণ মায়াবী লাগছে তার মুখ। এক কথায় সুপুরুষ যাকে বলে, ওনাকে একটা উপাধি দিতে ভীষণ ইচ্ছে করছে, তা হলো ভয়ঙ্কর সুন্দর। আমার গায়ের রং যেমন শ্যামবর্ণ, ওনার ঠিক দুধে আলতা। এতদিন শুনে এসেছি দুধে আলতা গায়ের রং কমপ্লিমেন্টটা শুধুমাত্র মেয়েদের জন্য, কিন্তু আজ কেন জানি এই কমপ্লিমেন্টটা ওনার জন্যই জুৎসই মনে হচ্ছে আমার। এভাবে তাকিয়ে থাকে না বউ, এতে আমার শ্বাসকষ্টটা যেন আরো দ্বিগুণ হারে বেড়ে যায়। শ্বাস নিতে ভীষণ কষ্ট হয় তো, এই যে এখানে ভীষণ কষ্ট হয়। নিজের বুকের বাঁ পাশে হাত দিয়ে কথাটা বলে উঠলেন উনি। আমি চমকে উঠে চোখ ফিরে নিলাম। ছি, কি ভাবছিলাম আমি এসব? চোরা চোখে আমার ওনার দিকে তাকাতেই দেখি উনি আমার দিকে ঠোঁট কামড়ে তাকিয়ে আছে। আমি চোখ ফিরিয়ে নিলাম, যা দেখে উনি সশব্দে হেসে উঠলো। আমি উঠতে নিলে খেয়াল হলো উনি আমাকে জাপটে ধরে আছে, যার ফলে কিছুটা উঠে আবারও ওনার বুকেই পড়ে গেলাম আমি। ওনার বুকের উপর থেকে মাথা উঠিয়ে ভ্রু কুঁচকে ওনার দিকে তাকালাম। কি হচ্ছে? ছাড়ছেন না কেন? উঠবো আমি। উনি আরো শক্তভাবে আমার জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বললেন, উঠো, মানা করছি আমি। আমি নাকের পাটা ফুলিয়ে বললাম, এবার জোকের মতো ধরে রাখলে উঠবোটা কিভাবে? হাত সরান আপনি। আমি তো আমার হাত সরাবো না, পারলে এবার উঠে দেখাও। এটা কিন্তু ঠিক হচ্ছে না। দেখুন মন্ত্রী সাহেব। উনি পিটপিট করে চোখ খুলে বললেন, দেখাও আমি কি না করেছি নাকি? আমার হক আছে, কি বলো তুমি? বলেই ঠোঁট কামড়ে হেসে 2 চোখ কুঁচকে বন্ধ করে ফেললেন। আমি ব্যাপারটা ঠাওর করতে পেরে ওনার নাক কুঁচকে বললাম, ছি অসভ্য। উনি আমার জাপটে ধরে পাশ ফিরে চোখ বন্ধ করে শুলেন। চুপচাপ শুয়ে থাকো, যতক্ষণ না আমি উঠবো তুমিও শুয়ে থাকবে আমার সাথে। দেখুন এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমার ঘুম শেষ, আমি উঠবো এখন। উনি ফট করে চোখ মেলে তাকালেন। তুমি উঠবে? ছাড়ুন। ওকে, তোমাকে যেতে দেব, বাট ইন ওয়ান কন্ডিশন। আমি ভ্রু কুঁচকে বললাম, শর্ত? কি শর্ত? নাও ইউ কিস মি। আমি চোখ বড় বড় করে বললাম, কি বলেন? কিস? নো, নেভার, কবি নেহি। আমার কথা শুনে উনি ঠোঁট বাঁকিয়ে হেসে মাথা উঁচিয়ে আমার দিকে খানিকটা ঝুঁকে এলো। আমি তৎক্ষণাৎ ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। গালে খোঁচা খোঁচা দাড়ির ছোঁয়া পেয়ে খানিকটা কেঁপে উঠলাম। বেশ লম্বা একটা কিস করে উনি আবারও আগের মতোই চোখ বন্ধ করে শুয়ে পড়লেন। আমি চোখ বড় করে ওনার দিকে তাকিয়ে রইলাম। এখন যা হলো ঠিক আমার মাথার 3 হাত উপর দিয়ে গেল। হঠাৎ মনে হলো উনি কি আমায় কিস করলেন? ভেতর থেকে উত্তর উঠল, হ্যাঁ।
ওই ক্যারেক্টারলেস মন্ত্রী তোকে কিস করেছে। আমি হা করে তাকিয়ে আছি, গালে হাত দিয়ে, রেশটা যেন এখনো কাটছেই না। কি হলো এটা? উনি চোখ বন্ধ করেই উত্তর দিল। কিস হলো? আমি কাঁদো কাঁদো গলায় বললাম, কেন হলো? উনি চোখ খুলে আমার দিকে ভ্রু বাঁকিয়ে তাকিয়ে বললেন, শুক্রিয়া আদায় করো, তোমার ওই গোলাপি কোমল ঠোঁটগুলো যে এখন জীবিত আছে। অন্য কেউ থাকলে তো স্ট্রবেরি মনে করে খেয়ে ফেলতো। এতটা সিরিয়াস ভাবে কথাটা বললেন উনি। আমি প্রথমে খানিকটা ঘাবড়ে গেলেও পরবর্তীতে ব্যাপারটা বুঝতে পেরে রেগে বললাম, আপনি কি জানেন আপনি যে লিমিটলেস অসভ্য লোক? উনি খানিকটা ভাব নিয়ে বললেন। ইয়েস আই নো। আমি রেগে বললাম, আপনি কি ছাড়বেন? না। শেষবারের মতো বলছি, ছাড়েন। উনি নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, কবি নেই। এখন যা হবে তার জন্য আমি দায়ী নই। বলেই ওনার উন্মুক্ত বুকের বাঁ পাশে ঝুঁকে কামড়ে ধরলাম। যত ঝাঁজ আছে সব একসাথে ঢালতে লাগলাম। উনি প্রথমে আমার কাছে খানিকটা হকচকিয়ে গেলেও পরবর্তীতে মুচকি হেসে আলতো হাতে জড়িয়ে ধরলো। প্রায় মিনিট 5 পর মুখ তুলে ওনার দিকে তাকালাম। কোনো নড়চড় না দেখে অনেকটাই বিরক্ত আমি। পুনরায় কামড়ের স্থানে চোখ যেতেই আমার চোখ আপনা আপনি বড় হয়ে গেল। হায় আল্লাহ, এটা কি করেছি আমি? কামড়ের জায়গায় রক্ত জমাট হয়ে রক্ত বেরিয়ে গেছে, প্রায় প্রত্যেকটা দাঁত গর্ত হয়ে রক্ত বেরিয়ে পড়েছে। রেগে দিয়েছিলাম ঠিক, কিন্তু এতটা আহত হবে ভাবতে পারিনি। ফর্সা লোমহীন বক্ষে কামড়ের দাগটা জলজল করছে। আমি আলতো হাতে ছুঁয়ে দিলাম। উনি চোখ খুলে আমার দিকে তাকিয়ে ভ্রু বাঁকিয়ে বললেন, এত অল্পতেই ঝাঁজ শেষ? রাগ না কমলে আরেক পাশ খালি আছে, ওটাতেও দিতে পারো। আই ডোন্ট মাইন্ড। আমি মুখ উঁচিয়ে বললাম, ব্যথা লাগেনি? হুম, একটুও না। ভেতরের ব্যথা থেকে বাইরের ব্যথা নিতান্তই ঠুনকো ব্যাপার। তবে জানো তো, তোমার দেয়া বাইরের ব্যথা কিছুটা হলেও ভেতরের ব্যথা কমিয়ে দিতে পেরেছে। তাই তুমি একটা ধন্যবাদ প্রাপ্ত। বাট একটা কথা জানো, আমি বেশ অবাক হয়েছি। কি? আমি তো জাস্ট কিস চেয়েছিলাম, তুমি তো লাভ বাইট দিয়ে দিলে। ইউ আর সো অ্যাডভান্স বহুজান। আমি বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বললাম, দুনিয়াতে কত পাগল দেখেছি, কিন্তু আপনার মধ্যে এমন পাগল বিশ্বাস করেন? আমি আমার বাপের জন্মেও দেখি নাই। গত আধ ঘন্টা যাবত এমন পাগল আমার মানেটা কি? আচ্ছা ঠিক আছে, ছাড়বো। বাট ইউ নিড টু ডু আ প্রমিস উইথ মি। আমি চোখ ছোট ছোট করে বললাম, কি প্রমিস? আগে বলো রাখবা? আগে আপনি বলেন কি প্রমিস। না হলে ছাড়বো না। আজকে সারাদিন এভাবেই থাকতে হবে, বুঝো? কিন্তু আমার কোনো প্রবলেম নাই। ঠিক আছে রাখবো, এখন বলেন। উনি হাতের বাঁধন আলগা করতে করতে বললেন, এখন থেকে আমি যা বলবো তাই করতে হবে, না হলে শাস্তি হিসেবে ইউনিক কিছু তো থাকবেই। আমি দীর্ঘশ্বাস ফেলে উঠে বসতেই উনি লাফ দিয়ে উঠে দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজাটা লাগিয়ে ফেললো। আমি চোখ বড় বড় করে চিৎকার দিয়ে বললাম, এটা কিন্তু ঠিক না, বেরোন আপনি। আমাকে দেরি করিয়ে এখন নিজেই আগে ঢুকেছেন, এটা কিন্তু দুর্নীতি। তারই ওয়াশরুমের দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বুকের ক্ষতটা পর্যবেক্ষণ করছে। কামড়ের চারপাশে বেশ অনেকখানি জায়গা ফুলে গেছে, চিনচিনে ব্যথাও করছে। তা দেখে তারই মুচকি হেসে হাত দিয়ে আলতো হাসে জায়গাটা স্পর্শ করলো। পানি লাগার সাথে সাথে এই জায়গাটা জ্বলে উঠল। তা অনুভব করে তারিম ঠোঁট কামড়ে হেসে উঠল। লোকে দেখলে নির্ঘাত পাগল বলবে তাকে। বিরক্ত হয়ে বিছানা গোছাতে লাগলাম। পুরো জঙ্গল বানিয়ে রেখেছে। বিছানা গুছিয়ে কাপড় রেডি করে বিছানায় বসে আছি। উনি বের হলে তারপর ঢুকবো, কিন্তু ওনার তো বের হবার কোনো নামগন্ধই নেই। আপনার কি হয়নি? বের হন না, ছেলে মানুষের এত দেরি লাগে নাকি? হঠাৎ উনি ওয়াশরুমের দরজাটা একটু ফাঁক করে আমার দিকে তাকিয়ে বলল, এই বউজান। আমি ভ্রু কুচকে তাকালাম। আবার কি? কভার থেকে একটা টাওয়াল দাও তো। আমি অন্যদিকে ঘুরে বললাম, পারবো না। নিজে নিয়ে গেলেন না কেন? আমি এখন দিতে পারবো না, নিজেটা নিজে এসে নিয়ে যান। আরে দাও না, তোমার ওয়ান অ্যান্ড অনলি হ্যান্ডসাম জামাই ভেজা শরীরে দাঁড়িয়ে আছে, ঠান্ডা লাগবে তো, দিয়ে দাও। আমি ঘাড় ঘুরিয়ে ভ্রু বাঁকিয়ে তাকালাম ওনার দিকে। এক পলক ওনার দিকে তাকিয়ে আশেপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করে বললাম, হ্যান্ডসাম কাকে বলছেন? এক মিনিট, আপনি নিজেকে হ্যান্ডসাম বলছেন না তো? হোয়াট আ জোক ব্রো। বলেই উঠে কভার থেকে ওনার টাওয়ালটা হাতে নিলাম। সবকিছুই বুঝলাম, বাট ব্রো আই মিন ভাই কাকে বললে তুমি? আমি তোমার ভাই হই? আমি টাওয়াল দিতে দিতে বললাম, এই ভাই সেই ভাই না ভাই। এত কথা না বলে তাড়াতাড়ি বের হন বলেই আমি চলে এলাম। উনি পেছন থেকে বলে উঠলো, দেখো আমার অ্যাশ কালার পাঞ্জাবিটা বের করে রাখো। বলে দরজা বন্ধ করে দিল। আমি দীর্ঘশ্বাস ফেলে পাঞ্জাবি বের করে বিছানায় রাখলাম। প্রায় 3 মিনিটের মাথায় উনি শুধু পাজামা পরে ওয়াশরুম থেকে বের হলেন। আমি এক পলক ওনার দিকে তাকিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। গোসল শেষে শাড়ি কোনো রকম পেঁচিয়ে রুমের মাঝে উকি দিলাম, যাক কেউ নেই। দরজাটা ভালোভাবে লাগিয়ে যেই পেছনে ফিরতে যাব, দেখি উনি কথা বলতে বলতে বেলকনি থেকে রুমের মধ্যে ঢুকলো। ভাগ্য ভালো ছিল যে শাড়িটা পেঁচিয়ে নিয়েছিলাম,
ভেবেছিলাম রুমে এসে শাড়িটা পরবো, না তো পরার সময় ভিজে যাবে। উনি ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে বলল, লুঙ্গির মতো পেঁচিয়ে কি শাড়ি পরা যায় নাকি? এত কিছু পারো আর এটা পারো না? বলে ফোনটা বিছানায় রেখে আমার সামনে এসে দাঁড়ালো। আঁচল ধরতেই আমি এক কদম পেছনে গিয়ে বললাম, না না, আপনার হেল্প লাগবে না, পারবো আমি, আপনি বরং বেরিয়ে যান। আরে শিওর তুমি পারবে? উনি গিয়ে বিছানার উপর পায়ের উপর পা তুলে বসলো, বলল, ঠিক আছে পরো। আমি চোখ বড় বড় করে বললাম, আপনি বের হন। বসতে বলিনি আমি, এখন শাড়ি পরবো। তো পরো, আমি কি ধরে রেখেছি নাকি? বের না হলে পরবো কিভাবে? আমার কথা শুনে উনি নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, তোমার কাছে দুটো অপশন। এক, আমি তোমাকে শাড়ি পরিয়ে দিব। দুই, তুমি এখন আমার সামনে শাড়ি পরবে। ইচ্ছে তোমার, যে কোনো একটা বাছাই করতে পারো। আমি কাঁদো কাঁদো দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। এ কোন মুসিবত, কি করব এখন? কিছুক্ষণ ভাবার পরও কোনো উপায় না পেয়ে মিনমিনে কণ্ঠে বললাম, ঠিক আছে, আপনিই পরিয়ে দেন। শাড়ি পরার সময় এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে শান্তি লাগবে না। তার চেয়ে বরং আপনি কাজ করুন। উনি মুখে বিশ্বজয়ের হাসি নিয়ে এগিয়ে এলেন। যদিও আমার ব্লাউজ ফতুয়া টাইপ, একদম পেট পর্যন্ত ঢাকা, তবু জীবনের প্রথম কোনো পুরুষ মানুষের ছোঁয়া অস্বস্তিত্ব তো লাগবেই, লাগাটাই স্বাভাবিক। উনি হয়তো আমার অস্বস্তির কারণটা বুঝতে পেরেছেন, তাই কোনো রকম ফাজলামো ছাড়াই সুন্দর করে শাড়িটা পরিয়ে দিলেন। এবং খুব তাড়াতাড়ি, আমি ততটা সময় চোখ বন্ধ করে রেখেছিলাম। তবে আশ্চর্যের বিষয় হলো, আমার মনেই হয়নি পুরোটা সময় ওনার হাত আমার শরীরে স্পর্শ করেছে। নাও ধরো এটা। কুচি ধরে বললেন। আমি কুচি ধরতেই উনি ঝুঁকে শাড়ির কুচিগুলো ঠিক করে দিতে লাগলেন। কুচি ঠিক করে বললেন, নাও এবার বুঝো। সব শেষ করে আমাকে নিয়ে আয়নার সামনে দাঁড় করালো। দেখো তো তোমার জামাই কেমন শাড়ি পরালো। আমি এক পলক আয়নার চোখ বুলিয়ে ওনার দিকে তাকালাম। বাহ, বেশ সুন্দর করে তো শাড়ি পরান। কবে শিখলেন? আই থিঙ্ক গার্লফ্রেন্ড ছিল মনে হয়। উনি ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়ে আয়নার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে হেসে বললেন, ছিল তো, এখন আছে। সময় হলে ঠিক দেখা করাবো তোমার সাথে। আমার গার্লফ্রেন্ড সেই সুন্দরী, তোমার থেকেও। বলেই আমার চুলগুলো সুন্দর করে আছড়ে মাঝ বরাবর সিঁথি করে দিল। পারফেক্ট চুল ভেজা, তাই আর বাঁধলাম না। উনি আমার দিকে তাকিয়ে মোবাইল হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আমার মাথায় এখনো একটা কথাই বেজে চলেছে, ওনার গার্লফ্রেন্ড আছে। ভাবিমণি ঘরে আছেননি? দরজার বাইরে থেকে ফুলকলি ডাক শুনে এক পলক নিজেকে আয়নায় দেখে নিয়ে দরজাটা খুললাম। কি হয়েছে ফুল? ফুল আমার দিকে তাকিয়ে আপাদমস্তক ভালো করে দেখে বলল, মাশাআল্লাহ ভাবি, আপনারে যে লাগতেছে না, পুরাই ওই ভারতের নায়িকা ক্যাট আছে না, ওর মতো। আমি ওর ভ্রু কুচকে ওর দিকে তাকালাম। এই ক্যাটকেট মানে কি? হঠাৎ মনে হলো আবার নায়িকা ক্যাটরিনার কথা বলছে না তো। ক্যাটকেট আবার কি ফুল? ক্যাটরিনা কাইফ হবে? হয় হয়, ওই একই কথা। তাই আপনার বান্ধবী আইছে, ওই যে কি যেন নাম, ইলু মনে হয়। আমি আলতো হেসে বললাম, ওর নাম ইলমি, তুমি ইলু আপু বলে রাখতে পারো। আর ওকে একটু কষ্ট করে আমার রুমে পাঠিয়ে দাও তো। আচ্ছা ভাবিমণি। বলেই ফুল চলে গেল। আমি গিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে হাতের চুড়িগুলো পরছি, যেগুলো কাল রাতে মা দিয়েছিল। বাহ, নতুন বউ, কি লাগছে রে তোকে? আসলে মানুষ ঠিকই বলে, বিয়ের পর নাকি মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি পায়। এতদিন বিশ্বাসই করিনি, আজ বিশ্বাস করলাম। বিছানা পেছনে থেকে ইলুর কণ্ঠ শুনতে পেয়ে পেছনে ঘুরে দরজার দিকে তাকালাম। ইলু মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কয়েক কদম এগিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। ওর আমার দিকে এগিয়ে এসে দু বাহুতে ধরে বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, কারোর নজর না লাগো। বলে মুখটা উঁচু করে থুতু বলে মাথার উপর হাতটা রাখলো। আমি নাক মুখ কুচকে বললাম, তুই আমার থুতু দিলি কেন বেদ্যপ? ও অবাক হয়ে বলল, থুতু কই দিলাম? আমি তো নজর না লাগার ট্রিক অ্যাপ্লাই করলাম। ভালো কাজের কোনো দামই নাই এখন। ভালো মানুষের দামই নেই, ভালো কাজের কেমনে থাকবে? আমি ওর দিকে এক পলক তাকিয়ে এগিয়ে গিয়ে দরজাটা ভালোভাবে লাগিয়ে কোমরে হাত দিয়ে পেছনে তাকালাম। আমার জিনিস কই? ইলু না জানার ভান করে বলল, তোর জিনিস? সেটা আবার কি? আপনিস আমার সাথে, তাড়াতাড়ি ফাইলটা দে, আজ অফিস থেকে আসার সময় ট্রিট দিব তোরে। প্রমিস? ও দাঁত কেলিয়ে ব্যাগ থেকে একটা পেন ড্রাইভ বের করে আমার হাতে দিল। কাল সারা রাত জেগে তোর জন্য ফাইলের সব তথ্য এটার মধ্যে সেভ করেছি। আমি পেন ড্রাইভটা হাতে নিতে নিতে বললাম, থ্যাংক ইউ বান্ধবী, কিছু একটা মনে করে। ও হ্যাঁ, তোকে যা বলছিলাম সেটা করেছিস? ইলু আমার কথা শুনে কিছু ভেবে বলল, তুই তো আমাকে কত কথাই বলেছিস, ঠিক কোন কথাটা মেনশন করছিস? আরে বলছিলাম না, এই তথ্যগুলো ভীষণ জরুরি, তাই সবগুলোর কপি তুই নিজের কাছে এক সেট রাখবি আর আমাকে এক সেট দিবি। ও হ্যাঁ, আরে রেখেছি, পেন ড্রাইভেও আছে,
আর ফাইলগুলো তো আমার কাছেই। আর কাল রাতে আমার কাছে থাকা ছবিগুলো মেইল করেছিলাম, পেয়েছিস? ইলু বিছানায় বসতে বসতে বলল। হুম। আমি পেন ড্রাইভটা আমার ব্যাগে রেখে ইলুর পাশে এসে বসলাম। ইলু ঘুরে আমার দিকে তাকিয়ে বলে, জানিস পূর্ণ, আমি না একটা জিনিস ভাবছি। আমি ভ্রু কুচকে বললাম, কি ভাবছিস? আরে তুই কি আজ অফিস যাবি? কেমন? এভাবে শাড়ি পরেই যাবি? এভাবে যাব। কেন, ভালো লাগছে না? আরে ভালো লাগবে না কেন, আমি বলছি অন্য কথা। আমি ওর দিকে ভ্রু কুচকে তাকাতেই ও দাঁত কেলিয়ে হেসে বলল, তোমার ওই পেয়ারের মৃদুল আজ তোমাকে দেখে হার্ট অ্যাটাক করবে, আই ড্যাম শিওর। বাজে কথা কম বল ইলু, এই ছেঁচড়াটার নামও মুখে আনবি না একদম। ও মুখ টিপে হেসে বলল। ঠিক আছে বাবা, বলবো না। হঠাৎ ইলু তাহরিমের বুকশেলফের দিকে তাকিয়ে বলল, আরে আব্বাস, তোর মন্ত্রী জামাই তো হেব্বি গানি রে। হ্যাঁ, বইয়ে ভরপুর বুক সেলফ। ইলু উঠে বুকশেলফ এর কাছে গেল। আমি পেছন থেকে ভ্রুটা কুচকে বললাম, সবই তো বুঝলাম, কিন্তু এই আব্বাসটা আবার কে? ও ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়েছিল। তোর এই মোটা মাথায় সব লিজেন্ডারি কথাবার্তা ঢুকবে না, যা তো। আমি নির্লিপ্ত ভঙ্গিতে বললাম, আর কিছু? ও আমার কথার পাত্তা না দিয়ে খুশি মনে বুকশেলফে বই খুঁজতে চলেছে। আমি খাটের উপর পায়ের উপর পা তুলে বসে ওর কাণ্ড দেখছি আর একটা চরম মোমেন্টের অপেক্ষা করছি। প্রায় 5 মিনিটের মাথায় ও নাক মুখ কুচকে আমার দিকে তাকিয়ে বলল, পূর্ণ রে, আমি কি ভুলে কোনো ইংরেজ বংশধরের বাড়িতে ঢুকে পড়লাম নাকি রে? এমন বইয়ে মানুষ পড়ে? ইয়াক। ওর এক্সপ্রেশন দেখে আমি শব্দ করে হেসে দিলাম। তোর প্রথমে বুকশেলফে এত এত বই দেখে যেমন মনে হয়েছিল, আমারও ঠিক এতটাই খুশি লেগেছিল। পরে যখন বইগুলো খেয়াল করলাম, আমিও ঠিক একই এক্সপ্রেশন দিয়েছিলাম। বলেই হু হু করে হেসে দিলাম আর ও মুখ গোমরা করে ধুম করে বিছানার উপর বসে পড়লো। টেবিল থেকে খবরের কাগজটা মুখের উপর জোরে জোরে পড়তে লাগলো। আমি রুম থেকে বের হতে হতে বললাম, আচ্ছা তুই খবরের কাগজ পড়, আমি বরং চা নিয়ে আসি। বলে বেরিয়ে এলাম। পূর্ণা, রুমে আছো নাকি? কোনো পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে ইলু খানিকটা নড়ে চড়ে বসলো। মুখের সামনে তখনও খবরের কাগজটা মেলে ধরা। রুদ্র রুমে ঢুকে ভুরু কুচকে ফেললো। কেউ মুখের উপর এমনভাবে খবরের কাগজ মেলে ধরে আছে, চেহারার অংশও দেখা যাচ্ছে না। কেমন আছো পূর্ণা? তাহরিম আমার ছোট, বিধায় তোমাকে ভাবি বলে সম্বোধন করলাম না, ডোন্ট মাইন্ড। কিন্তু বসে থাকা মেয়েটা না কেন নড়চড় করছে আর না কোনো কথা বলছে, যা দেখে রুদ্র খানিকটা অবাক হলো। তুমি আমাকে চিনবে না, আমি রুদ্র তালুকদার, সম্পর্কে তোমার ভাসুর হই। আমি তাহরিম থেকে 3 দিনের বড়। আপনি কে? হঠাৎ পেছন থেকে কারো কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো রুদ্র। পিছনে তাকিয়ে ভেবাচাকা খেয়ে গেল সে, কারণ তার পেছনে শাড়ি পরিহিত স্বয়ং পূর্ণা দাঁড়িয়ে। যেহেতু তাহরিমের মোবাইলে আগে পূর্ণার ছবি দেখেছে, তার উপর ওই ভুতুরে বাড়িতেও পূর্ণাকে দেখেছে, তাই চিনতে মোটেও ভুল হচ্ছে না। তবে পেছনে যদি পূর্ণা হয়, তাহলে এতক্ষণ সে কার সাথে কথা বলছিল? মনে মনে এটা চিন্তা করেই পুনরায় সামনের দিকে তাকালো। সামনের দিকে তাকাতেই আবার আরেকটা ছটকা খেলো রুদ্র বাবাজি, কারণ তার সামনেই দাঁত কেলিয়ে ইলমি দাঁড়িয়ে আছে। রুদ্র তার দিকে তাকাতে ইলমি তার হাসিটা আরেকটু প্রশস্ত করে হাত নাড়িয়ে বলল, হ্যালো ভাই সাহেব। হোয়াট ননসেন্স! তুমি এই রুমে কি করো ইডিয়েট? আর কে বেহাই? কার বেহাই? কিসের বেহাই? ভাবলই না বেহাই মশাই, আমি আপনার 10টা না 5টা না একটা মাত্র বেহাই সাহেব। আপ্যায়ন করা আপনার কর্তব্য। রুদ্র চোখ ছোট ছোট করে ইলমির দিকে তাকালো। উজ্জ্বল ফর্সা গড়নের মাথায় ঢেউ খেলানো চুলের মেয়েটা কি জানে সে বয়সের তুলনায় জ্ঞান বুদ্ধি অনেক অংশেই কম। সে তো অনেক কথাই জানে না। সে আরো জানে না তার ওই বোকা বোকা কথা, বোকা হাসি, তার ওই কাজল টানা চোখ, জোড়া ভুরু আর কুচকানো কপালের ভাঁজ কোনো 26-এ পদার্পণ করা এক তাগড়া যুবকের ঘুম কেড়েছে। সেসব তো কিছুই জানে না তার এই বোকা পাখি। আপনি বললেন না তো আপনি কে? পেছন থেকে পূর্ণার কণ্ঠ শুনতে পেয়ে রুদ্র পেছনে ঘুরে দাঁড়ালো। আমি রুদ্র তালুকদার, তাহরিমের চাচাতো ভাই, আর ওর থেকে বয়সে বড়। আই মিন 3 দিনের বড়, আর বড় তো বড়ই হয়, তাই না? আমি আলতো হাসলাম। ঠিক বলেছেন ভাইয়া, বড় তো বড়ই হয়। আবার মন্ত্রী সাহেব আমাকে আপনার কথা বলেছে। রুদ্র হাসলো। সে জানে তাহরিম তার কথা পূর্ণকে বলেছে, তাও সে ফর্মালিটি পূরণ করার জন্যই শুধু নিজের পরিচয়টা আবার দিল। কাল তোমার সাথে দেখা করতে পারিনি, কারণ তুমি ঘুমিয়েছিলে, আর আমি জরুরি মিটিং অ্যাটেন্ড করার জন্য চট্টগ্রাম গিয়েছিলাম, তাই দেখা হয়নি। আমি হেসে বললাম, ইটস ওকে ভাইয়া, মেবি আপনার মা মানে বড় চাচি কাল এসেছিল। রুদ্র সোফায় বসতে বসতে বলল, পূর্ণা, তোমার কিছু ভুল হচ্ছে। আমার মা বাবা বেঁচে নেই। ওনারা আমি ছোট থাকতেই তারার দেশে চলে গেছেন, আর
তোমার যেমন বড় চাচি, আমারও তেমনই বড় চাচি। আমার বাবা ছিলেন সবার ছোট। আমি জিভে আলতো কামড় দিয়ে হাসলাম। আসলে আমি সরি ভাইয়া, আমি জানতাম না বাবারা 3 ভাই, তাই বড় চাচিকে আপনার মা ভেবে নিয়েছি। ইটস ওকে পূর্ণা, মানুষের ভুল হতেই পারে, আর তুমি তো জানতে না। ইটস ওকে। ইলু গালে হাত দিয়ে রুদ্রের দিকে তাকিয়ে আছে। কেন জানি তার রুদ্রের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে। ওয়াও, ছেলেটার হাসি কত কিউট। হাসি দিলে গালে কি সুন্দর টোল পড়ে আর চোখ দুটো বন্ধ হয়ে যায়। আচ্ছা ভাই আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। এতক্ষণে মনে হয় চা হয়ে গিয়েছে। রুদ্র কিছু বলল না, জাস্ট হেসে সম্মতি দিল। পূর্ণা চলে যেতেই রুদ্র ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকালো, কিন্তু ওর দিকে তাকাতেই রুদ্র ভেবাচাকা খেয়ে যায়, কারণ মেয়েটা গালে হাত দিয়ে ড্যাব ড্যাব করে তার দিকেই তাকিয়ে আছে। চোখের পলকও ফেলছে না। তার মনে হচ্ছে চোখের পলক ফেললেই কিছু একটা মিস হয়ে যাবে। এই যে মিস ভাঙা টেপ রেকর্ডার, কি দেখছেন এমন ডেপ ডেপ করে তাকিয়ে? রুদ্রের প্রশ্ন শুনে ইলু আনমনেই বলে উঠল, আপনি এমন ধবল রোগীর মতো ফর্সা কেন? পুরা ধবল রোগীদের মতো লাগছে। হোয়াট? আমি ধবল রোগী? ইলমি গাল থেকে হাত সরিয়ে সোজা হয়ে বসলো, গলাটা পরিষ্কার করে বলল, তা নয়তো কি? নিজেকে কখনো আয়নায় দেখেছেন? এত ফর্সা কি ছেলে মানুষ থাকে? একেবারে ইংরেজদের বংশধর। মনে হচ্ছে ওরা এ দেশ ত্যাগ করার সময় ভুলে আপনাকে ফেলে রেখে চলে গেছে। বাট কথা সেটা না, আমি তো ভাবছি আরেকটা কথা। রুদ্র ভুরুকুচকে জিজ্ঞেস করলো, কি ভাবছো শুনি? ভাবছি ধরেন আপনি ফর্সা আর আপনার বউ ফর্সা হলো, তাহলে আপনার বাচ্চা কাচ্চা তো সবগুলো ধবল রোগী প্রোম্যাক্স। রুদ্র দীর্ঘ শ্বাস ফেললো। এই পাগলের মুখ থেকে এর থেকে ভালো কিছু আশা করাই বেকার। এত ফালতু কথা তোমার মুখ থেকে কিভাবে বের হয়, আমাকে একটু বোঝাবা? আমিও সেটাই ভাবছি, আমার এত গুরুত্বপূর্ণ কথাগুলোকে সবাই এমন আজেরা কথা মনে করে কেন? ভাইয়া ওর কথা ধরবেন না, ও কিছুদিন হলো পাবনা মানসিক হসপিটাল থেকে পালিয়ে এসেছে। বুঝলাম না এত কড়া গার্ড থাকা সত্ত্বেও পালিয়ে এসেছে কিভাবে। আমি কথাগুলো বলতে বলতে ট্রেটা টেবিলের উপর রাখলাম। সেখান থেকে একটা কাপ রুদ্রের দিকে এগিয়ে দিলাম। রুদ্র সেই কাপটা নিতে নিতে এক পলক ইলমির দিকে তাকালো। হুম, কথাটা সত্যি বলেছো, বিশ্বাসযোগ্য। ওই পূর্ণর বাচ্চা পূর্ণ, তুই কি আমার বান্ধবী নাকি ওই বেহাইয়ার? হ্যাঁ, ফার্স্ট অফ অল আমার কোনো বাচ্চা নেই। সেকেন্ড, আমি আমার বান্ধবী প্লাস রুদ্র ভাইয়ের বোন, সো আমি দুই দিক থেকেই আছি বলেই হাসলাম। এভাবে অনেকক্ষণ গল্প করার পর কোনো একটা জরুরি কাজে রুদ্র ভাই চলে গেল। এদিকে আবারও অফিস টাইম হয়ে গেছে। যদিও বেশ কিছুদিনের ছুটি নিয়েছি, তবুও একটা কাজ করতে ইমার্জেন্সি যেতে হবে। তুই কি এখন অফিস যাবি ইলু? যাবো। কাল রাতে তোর বাসায় থাকবো। আমার কথা শুনে ইলু বিছানা থেকে উঠতে নিয়েও থেমে গেল। ব্রুকুচকে আমার দিকে তাকালো। আমার সাথে? কিন্তু কেন? কারণ তো অবশ্যই আছে। যাই হোক, তুই তোর ফ্যামিলিতে বলবি তুই আমার সাথে আমার বাসায় থাকবি। মানে আমরা কাল কেউ কারো বাসায় থাকবো না। কাল রাতে একটা জায়গায় যাবো, আর তুই রেডি হয়ে থাকিস, আমি বাইক নিয়ে আসবো। কোথায় যাব সেটা তো বল। সেটা পরে যখন যাব তখন দেখিস, এখন চল। আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলাম মা কোথায়। রান্না করে উকি দিতেই নজরে এলো কালো শাড়ি পরা এক মাঝ বয়সী মহিলা কোমরে আঁচল গুজে রান্না করছে, মাঝে মাঝে হাত ফুলটুপি দিয়ে কপালের মুখ ঘাম মুছছে। আমি পেছন থেকে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, মা। উনি পেছনে ঘুরে আমার দিকে তাকিয়ে একটা অমায়িক হাসি দিলেন। হাতে ব্যাগ দেখে বললেন, কোথাও যাচ্ছ বাচ্চা? জি মা, একটু অফিসে যাব, ঘন্টা 2-এর মধ্যেই চলে আসবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, যাও তুমি, আর সাবধানে যাবে। রাস্তা পারাপারের সময় ডানে বাঁয়ে ভালোভাবে দেখে নিবে, আর রাস্তায় থাকা কোনো খোলা খাবার খেও না, ফুড পয়জন এর সমস্যা হবে, বুঝলে? আমি পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, জি মা, মনে থাকবে। উনি পেছনে এক হাত দিয়ে আমার গাল স্পর্শ করে বললেন, সাবধানে কিন্তু। আমি বেরিয়ে আসতে আসতে বললাম, জি মা, আল্লাহ হাফেজ। ইলু এতক্ষণ রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থেকে সবকিছু দেখলো। বাইরে বের হয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি জাদু করেছো বলো না? আমি ভ্রু কুচকে বললাম, এটা তো একটা গানের লাইন। বাট আমার মনে হয় তুই মেবি জাদুই জানিস, না হলে এমন রুক্ষ মহিলাও তোর সামনে গলে যায় নাকি? তুই যতটা গম্ভীর মনে করছিস উনি ততটা গম্ভীর নয়, বেশ ফ্রেন্ডলি। আরো বিভিন্ন কথা বলতে বলতে অফিসে ঢুকলাম, কিন্তু ভেতরে ঢুকতেই মেজাজটা খারাপ হয়ে গেল, কারণ ভেতরে ঢুকা মাত্রই ওই ছেঁচটা মৃদুলের মুখোমুখি হলাম। হেই পূর্ণা, কেমন আছো? গত কয়েকদিন যাবত আসো না কেন? বাট আজ হঠাৎ শাড়ি পরলেছে, ইউ লুক সো কিউট। আমি কিছু বলতে নিব তার আগে পেছন থেকে ইলু দাঁত কেলিয়ে বলল, কিউট তো হবে, মন্ত্রীর বউ বলে কথা। ইলুর কথা শুনে মৃদুল চকিত নজরে ইলুর দিকে তাকালো। মন্ত্রী বউ মানে?
পূর্ণা বিবাহিত? ইলু মুখ টিপে হেসে বলল, এ মা মৃদুল, তুমি জানো না? পুরো বাংলাদেশ জানে মন্ত্রী তাহিন তালুকদারের বউ পূর্ণা, আর তুমি জানো না, তাও একজন সাংবাদিক হয়ে। মৃদুল মুখটা ছোট করে বলল, আসলে আমি কিছুদিন গ্রামের বাড়িতে ছিলাম, আর ওখানে নেট পাওয়া যায় না, তাই সোশ্যাল মিডিয়ার সাথে কিছুদিন বিচ্ছিন্ন ছিলাম। বলেই মৃদুল গিয়ে নিজের ডেস্কে বসলো। ইলু মুখ টিপে হেসে আমার বাহু জড়িয়ে ধরে আমার ডেস্কে নিয়ে এলো। যেহেতু আমার ডেস্ক আলাদা আর একটা রুমে, সেহেতু ইলু সেটার ভেতর ঢুকে দরজা অফ করে পেট চেপে হাসতে লাগলো। আমি ভ্রু বাঁকিয়ে এক পলক ওকে দেখে ডেস্কে গিয়ে বসে ব্যাগটা রাখলাম। যে কাজগুলো আছে সেগুলো ঘন্টাখানেকের মধ্যেই শেষ করতে হবে। আজ আবার বাড়িতে অনুষ্ঠানও আছে। ইলু নিজের কাছে যা, আর আমাকে আমার কাজ করতে দে, ডিস্টার্ব করিস না তো। যাচ্ছি বাবা যাচ্ছি, ভাগিয়ে দিচ্ছিস কেন? আমি কোনো কথা না বলে ল্যাপটপ অন করে কাজ করতে লাগলাম। কাজ শেষ করতে করতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো। বাসা গিয়ে রেডি হতে হবে, তাই সব অফ করে ইলুকে নিয়ে বেরিয়ে পড়লাম। তুই না বলছিলি আজ ট্রিট দিবি, তাহলে আমার ট্রিট কই? দোস্ত রাগ করিস না, কাল শিওর তোকে ট্রিট দিব, পাক্কা প্রমিস। আজ অনেক দেরি হয়ে গিয়েছে। ঠিক আছে ঠিক আছে, এত ভাও খেতে হবে না, যা কালি দিস। আমি বাসায় এসে ইলুকে নিয়ে নিচে বসিয়ে উপরে চলে গেলাম রেডি হতে। আমি কিছু চিন্তা করছি আর এগোচ্ছি। দরজা ধাক্কা দিব, হঠাৎ দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকতে কেউ পেছন থেকে দরজাটা লাগিয়ে দিল। দরজা লাগানোর আওয়াজ শুনে আমি পেছনে ঘুরে তাকালাম। কি সমস্যা, দরজা কেন লাগালেন? তারিম বাঁকা হেসে আমার দিকে এগোতে এগোতে নিঃশব্দ কণ্ঠে বলল, সকালের পাওনা আদায় করতে। আমি চমকে উঠলাম। ধীরে ধীরে পেছোতে পেছোতে আমতা আমতা করে বললাম, কি আজগুবি কথাবার্তা বলছেন? কিসের পাওনা? জানতো মাথা ভূতে ভর করেছে আপনার। আমি পিছুতে পিছুতে দেয়ালের সাথে লেগে গেলাম। পিছনে যাওয়ার তো জায়গাই নেই। উনি আমার দিকে এগিয়ে এসে এক হাত আমার কাঁধে ঘেঁষে দেয়ালে ঠেকালেন। কানের কাছে এসে ফিসফিস করে বললেন, হ্যাঁ, পালাচ্ছ কোথায়? আর পালিয়ে যাবে কোথায়? পুরো পৃথিবী তো গোল, ঘুরে ফিরে এই আমার জায়গায় ফিরে আসবে, বুঝান। নিজের বুকের বাঁ পাশে এক আঙুল ঠেকিয়ে ইশারা করে কথাগুলো বলে উঠলেন। আমি চকিত নজরে ওনার দিকে তাকালাম। কোথাও গিয়ে মনে হচ্ছে উনি হয়তো আমাকে ভালোবাসেন, কিন্তু মুখে কখনো বলেননি। আর মাঝে মাঝে মনে হয় উনি আমাকে কেনই বা ভালোবাসবেন। এটা আমার মনের খেয়াল বই, আর কিছুই না। আমি ওনার চোখে চোখ রেখে বললাম, আমাদের বিয়েটা তো অ্যাক্সিডেন্ট মাত্র, তাতে আপনার তো মত ছিল না, তাহলে কেন বারবার কাছে আসেন আমার? এভাবে আমার অনুভূতিগুলো কেন নাড়িয়ে দেন? কেন আসেন আপনি আমার কাছে? উনি হাসলেন, এগিয়ে আসলেন আবার আরো কাছে। দুজনের মাঝে তখন মাত্র 1 ইঞ্চি দূরত্ব কিনা সন্দেহ। উনি আমার হাত ধরে নিজের বুকের বাঁ পাশে রাখলেন। কেঁপে উঠলাম আমি, অবাক চোখে তাকিয়ে আছি তার চোখের দিকে। আমার দিকে ঝুঁকে কানের কাছে এসে ফিসফিস করে বললেন, প্রশ্নটা আবার করো। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কেন আপনি বারবার আমার কাছে আসেন? উনি আমার কানের পাশে ঠোঁট নাড়িয়ে নেশাক্ত কণ্ঠে বলে উঠলেন, অসীম মুগ্ধতায়। আমি থমকালাম। শির দ্বারা বেয়ে নেমে এলো শীতল স্রোত। এই ছোট্ট কথায় কি এমন ছিল যেন মনে হচ্ছে শরীরের সকল শক্তি হ্রাস পাচ্ছে। কেমন অনুভূতি! সেই কখন থেকে সংসারে স্টেজে বসে আছি, না দেখা মিলছে ইলুর, আর না দেখা যাচ্ছে ওই মন্ত্রী সাহেবের। বিরক্ত হচ্ছি ক্ষণে ক্ষণে। তার উপর মাথায় চলছে আরেক চিন্তা, আদৌ কাজটা ঠিকভাবে করতে পারবো তো? আজ কাজটা যদি না পারি তাহলে হয়তো মরবো, নয়তো বাঁচবো। তবে ভাববার বিষয় আরেকটা, এই অনিশ্চিত কাজে ইলুকে নিয়ে যাওয়াটা কি ঠিক হচ্ছে? এই বান্ধবী, দেখ তো কেমন লাগছে আমাকে। চেনা কোনো কণ্ঠ শুনতে পেয়ে আমার ধ্যান ভেঙে সামনে তাকিয়ে দেখি কালো কাতান শাড়িতে নিজেকে জড়িয়েছিল। এটা এমনি উজ্জ্বল ফর্সা, তার উপর কালোটা যেন অন্ধকারের আলো। চুলগুলো স্ট্রেট করে পেছনে ছেড়ে দেয়া। অনুষ্ঠানে তেমন মানুষ দাওয়াত দেওয়া হয়নি, এই টুকটাক ঘরোয়া আয়োজন। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে আমার জানুপুরীকে। আমার কথা শুনে মেয়েটা লাজুক হাসলো, কাঁধে আলতো থাপ্পড় দিয়ে বলল, লজ্জা দিচ্ছিস কেন? আমি ফর্সা হলেও তোর মতো মায়াবতী নই। ফর্সা মেয়েদের অবজ্ঞা করা যায়, তবে মায়াবতীকে না। হ্যাঁ হ্যাঁ বুঝছি, তোর কবিগিরি পাম্মারার তো আর ওস্তাদ আপনি। তবে রাতের কথা ভুলিস না যেন, যে করেই হোক আমাদের আজকেই যেতে হবে। বলেই ইলু উঠে বাইরে চলে গেল। ইলু বাগানের মধ্যে বুকের উপর হাত গুজে এক মনে আকাশের দিকে তাকিয়েছিল। কি ব্যাপার, আপনি এখানে একা দাঁড়িয়ে? মন খারাপ? ইলু হাসলো, সামনের দিকে তাকিয়ে বলল, মানুষ তো একাই ভালো থাকে, একাকিত্বের মাঝে তারা নিজেকে খুঁজে পায়। আজ বেশ আধ্যাত্মিক কথা বলছেন, ব্যাপার কি? ইলু ভুরু কুচকে রুদ্রের দিকে তাকালো। যে ছেলের পেট থেকে বোমা মারলেও কথা বের হয় না, সে ছেলে নিজে থেকে এসে কথা বলছে। ব্যাপারটা অদ্ভুত। কি ব্যাপার বেহাই মশাই,
আজ মনে হচ্ছে মনটা বেশ ভালো। অন্যদিন তো বোমা মারলেও কথা বের হয় না, আজ নিজে থেকে এসে কথা বলছেন। রুদ্র অন্যদিকে তাকিয়ে হাসলো। আসলে দেখলাম আমার 10টা না 5টা না, একটা মাত্র বেআইন সাহেবা একা দাঁড়িয়ে গাছের পাতা গুনছে, তাই ভাবলাম একটু সঙ্গ দেওয়াই যায়। ভালো বলেছেন। বলেই ইলু আবার সামনে তাকালো। চলেন হাঁটি। ইলু মাথা দুলিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। রুদ্র পাশাপাশি হাঁটছে। বৌজান, এই বৌজান। স্টেজে বসে তাহারিম পূর্ণার দিকে তাকিয়ে খানিকটা ঝুঁকে তাকে ডাকলো। আমি বিরক্তিতে ভ্রু কুচকে বললাম, কি সমস্যা আপনার? এমন ফিস ফিস করে কথা কেন বলছেন? আরে শোনো না। তখন তাদের ফটো সেশন চলছে। আমি তাহরিমের দিকে খানিকটা ঝুঁকতেই তাহরিম ফটোগ্রাফারকে কিছু একটা ইশারা করে পূর্ণার দিকে এগিয়ে গিয়ে গালে একটা কিস করে বসে। আর ফটোগ্রাফারও সেই সুযোগে বেশ কয়েকটা ছবি ক্লিক করে নেয়। এর থেকেই খানিকটা দূরে ইলু পূর্ণা আর তাহরিমের ফটো সেশন দেখছিল। হঠাৎ তাহরিমের এমন কাজে ইলু চোখ বড় বড় করে মুখে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি হতবুদ্ধির ন্যায় বোকা হয়ে গেলাম। পুরো ব্যাপারটা আমার মগজে ঢুকতে বেশ কিছু সময় লাগলো। আমি চোখ বড় বড় করে রাগান্বিত দৃষ্টিতে তাহরিমের দিকে তাকালাম। তাহরিম এখন নির্লিপ্ত ভঙ্গিতে বসে বসে মোবাইল ঘাঁটছে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, আপনি কবে থেকে এমন নির্লজ্জ হয়েছেন মন্ত্রী সাহেব? তাহরিম মোবাইলের দিকে চোখ তুলে পূর্ণার দিকে তাকিয়ে বলে, মিস পূর্ণা, তুমি কি আমাকে কিছু বলছো? আমি নাকের পাটা ফুলিয়ে বললাম, আপনি না এক কাজ করতে পারেন, এসব রাজনীতি ফাজনীতি বাদ দিয়ে বলিউড হলিউড টলিউডে অভিনয় করতে পারেন। ট্রাস্ট মি, হ্যাপি হিট হবে। বলেই অন্যদিকে তাকালাম। আমার কথা শুনে তাহরিমের মনে হলো সে খুব ভালো একটা জোক শুনেছে। শব্দ করে হেসে বলল, তুমি চাইলে আমি বলিউড অভিনেতা হতেই পারি, তবে তোমার আবার জ্বলবে না তো? আমি ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলাম, আমার আবার জ্বলবে কেন? মানে এত এত ফিমেল অ্যাক্ট্রেসের সাথে কাজ করব, কত সুন্দরী সুন্দরী অভিনেত্রী তারা, কোথাও গিয়ে তোমার আবার জ্বলবে না তো? আমি মুখ বাঁকিয়ে বললাম, কখনো না, খুবদাই। আরে শর ইয়া। না থাক, পরে তুমি মনে মনে কষ্ট পাবা, মুখে না বললেও আমি জানি। আর আমি এবার মহান ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ, নিজের বউকে কষ্ট দেবার কথা চিন্তাও করতে পারি না। হোয়াটএভার, তোমাকে এই যাত্রা বাঁচিয়ে দিলাম। আমাকে বাঁচিয়ে দিলেন? হাউ ফানি। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শেষ হলো। সব শেষ করে বাসায় ফিরতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। আমার ইচ্ছেতেই অনুষ্ঠানটা দিনের বেলা হয়েছিল, যার ফলে শেষ করতে সন্ধ্যা হয়ে যায়। সবাই বের হতেই ইলু এসে আমার পাশে দাঁড়ালো। আমি ওকে ইশারা করতে ও আমাকে ধরে ন্যাকা কান্না শুরু করলো। আমার পাশে ছিল মা। ইলুর এমন কান্না দেখে মা বলল, ইলমি, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? ইলু আমার হাত ধরে নাক মুছতে মুছতে বলল, দেখুন না আন্টি, আজ আমার জন্মদিন, অথচ পূর্ণ বলছে ও নাকি যাবে না। ও যাবে না, এটা কি কখনো হয়? ও আমার বেস্ট ফ্রেন্ড না, ওকে ছাড়া আমি কি করে কেক কাটি? ইলুর কথা শুনে মা আমার দিকে তাকিয়ে বলল, ও কি কথা পূর্ণ, তুমি ইলমিকে মানা করেছো কেন? ওর সাথে যাও, বেচারি যখন এত আশা নিয়ে বলছে, তুমি আর রিজেক্ট করো না, যাও। আপনি যখন বলছেন ঠিক আছে মা। আমার কথা শুনে ইলু লাফ দিয়ে উঠে বলল, আন্টি, আজ পূর্ণ একটু আমাদের বাসায় থাকুক, কাল সকালে আমি ওকে আবার দিয়ে যাব। আন্টি, আন্টি প্লিজ না করবেন না, প্লিজ আন্টি। মা অমত থাকা সত্ত্বেও ইলুর এত রিকোয়েস্ট ফেলতে পারলো না। অগত্যাই সে মত দিয়ে দিল। আমি আর ইলু দ্রুত পায়ে ক্যাব ভাড়া করে চলে এলাম একটা হোটেলে। তখন ভাগ্যিস মন্ত্রী সাহেব ছিল না, না হলে কিছুতেই আসতে দিতেন না, সেটা আমি খুব ভালো করেই জানি। হোটেলের রুমে গিয়ে সকল ফাইল পেন ড্রাইভ এক জায়গায় রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে ফর্মাল ড্রেস আপ করে বের হলাম। একটা কালো লং স্যুট আর কালো প্যান্ট মাথায় আর ক্যাপ পরে, মুখে মাস্ক পরে, পায়ে কেয়ার্স, কেউ চেনার উপায় নেই। আমার মতোই সেম সাজিয়ে ইলমি। ইলু তুই সব জিনিসপত্র রেডি করতো, আমি বাইক নিয়ে আসছি, তারপর একসাথে বেরিয়ে যাব। 10টার মধ্যে পৌঁছাতে হবে। কোথায় যাবে সেটা তো বললি না? যেতে যেতে সব বলবো। বলেই রুম থেকে বেরিয়ে গেলাম। কাউকে ফোন করে বললাম বাইকটা যেন রেডি রাখে, আমি আসছি সেটা নিতে। বলতে বলতে বেরিয়ে গেলাম হোটেল থেকে। প্রায় 8 ঘন্টার মধ্যেই পুনরায় ফিরে এলাম হোটেলে। বাইকটা পার্ক করে হোটেলের রুমে ঢুকলাম। সবকিছু রেডি করে বসে আছে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:30 বাজছে। দুজন মিলে বেরিয়ে গেলাম সেই জায়গাটার উদ্দেশ্যে। আদৌ জানি না কাজে কতটুকু সফল হতে পারবো, আদৌতেও কি বেঁচে ফিরতে পারবো কিনা এই এক অনিশ্চিত জীবন। আমরা কোথায় যাচ্ছি পূর্ণ? আমি বাইক চালাতে চালাতে উত্তর দিলাম, কাশিমপুর। ইলু বেশ অবাক হলো। এত রাতে কাশিমপুর যাবার মানেটা ঠিক বুঝে উঠতে পারছে না সে। ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, এই এত রাতে কাশিমপুর তো কি কাজ রে পূর্ণ? আমি বাইকের আয়না দিয়ে ওর দিকে তাকালাম। যদিও অন্ধকারে ঠিকভাবে দেখা যাচ্ছে না,
কাশিমপুরে পুরনো বাংলোটা আছে, যেটা একদম সমুদ্রের তীর ঘেঁষে আর জঙ্গলের শেষ প্রান্তে। হুম। ওইখানেই যাচ্ছি। ইলু ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কেন কেন যাচ্ছি সেটাই তো জিজ্ঞেস করলাম। আমি খবর পেয়েছি আজ রাতেই ওদের সবচেয়ে বড় ডিলটা কমপ্লিট করবে, আর তার সব প্রমাণ জোগাড় করার জন্য ওখানেই যাওয়া। ইলু পুরো ব্যাপারটা শুনে বলল, কিন্তু পূর্ণ, আমার না কেমন জানি খটকা খটকা লাগছে। তুই শিওর তো যে তোকে এসব খবর দিয়েছে সে কোনো ভুল ইনফরমেশন দেয়নি তো? এটা ফাঁদ পাতেনি তো আমাদের ধরার জন্য? আমি হাসলাম। মেয়েটা অল্পতে খুব বেশি ঘাবড়ে যায়। যদিও আমি সব খবর নিয়ে এসেছি, তবু আমরা যে পেশায় আছি সেটা মোটেও শান্তিজনক পেশা না। জীবন মরণের লড়াই হয় এখানে। আমি নিজের জীবনটাকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েই এসেছি। ইলু কিছুটা ভেবে বলল, আমরা তাহরিম তালুকদারকে না বলে এসে কোনো ভুল করিনি তো? ওনাকে কি জানানো উচিত ছিল না পূর্ণ? আমি দীর্ঘশ্বাস ফেললাম। ওনাকে জানালে কি হতো শুনি? সেই আসতে দিতেন না, হয়তো আসতে দিলেও টেনশনে হার্ট অ্যাটাক করে বসতেন। আর আমার পেশাটাই এমন, ভয় পেলে চলবে না। সমাজের চোখে সত্যিটা প্রকাশ করতে হবে, এটাই তো আমাদের লক্ষ্য। পূর্ণ, বল। সামহাউ তুই কি ভয় পাচ্ছিস? দেখ ইলু, ভয় পেলে বল। আমি এমনিতেও তোকে নিয়ে যেতে চাইছিলাম না, তবে দুজন যেতেই হতো। শোন, তোকে একটা কথা বলি। বল। ওখানে যাচ্ছি, তবে কি হবে সেটা কিন্তু জানি না। শুনেছি শাফিন মিয়াজি লোকটা ভীষণ ধুরন্ধর। একবার যদি টের পায় কিংবা ধরতে পারে তবে আর রক্ষে নেই। তোকে একটা কথা দিতে হবে। ইলু ভ্রুকুচকে বলল, কি কথা? ধর কোনোভাবে যদি আমি ধরা পড়ে যাই, তবে তুই আমাকে রেখেই পালিয়ে আসবি, সব প্রমাণ সহ। আমার যা হয় হোক, তুই নিরাপদে চলে আসবি। ইলু থমকালো, চমকিত নজরে আমার দিকে তাকালো, থমথমে গলায় বলল, আমাকে দেখে কি কোনো অ্যাঙ্গেলে তোর কাছে স্বার্থপর মনে হয় পূর্ণ? মরলে দুজন একসাথে মরবো, আর বাঁচলে একসাথে। কিন্তু তোকে বিপদে রেখে আমি যেতে পারবো না, সরি। আমি খানিকটা রেগে বললাম, ইলু বোঝার চেষ্টা কর, এটা পাগলামোর সময় নয়। আমি না পারলে তোকে যে পারতেই হবে। না বললাম না? পরেরটা পরে দেখা যাবে, এখন সাবধানে বাইক চালা তুই। বুঝলাম মেয়েটাকে বুঝিয়ে কাজ নেই, সে যা বলবে তাই করবে, তাই আর বেশি কথা বললাম না। কাশিমপুর আমাদের শহর থেকে বেশি একটা দূর নয়, এই মাইল 4-5। আমাদের পৌঁছতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। আমি ইলু বর্তমানে দাঁড়িয়ে আছি ওই জঙ্গলের মাঝে। কোন দিকে যাব ঠিক বুঝতেই পারছি না। হঠাৎ মনে হলো বাঁদিকে দূরে কোথাও একটু আলোর রেশ দেখা যাচ্ছে, তাই আমি আর ইলু সেই দিকেই এগোলাম। কিছু দূর এগোতেই দেখলাম বেশ কিছু লোক একটা কাঠের তৈরি বাড়ির চারপাশে দাঁড়িয়ে আছে। আমি আর ইলু লোকগুলোর ছবি তুলে নিলাম। ইলু আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, কিরে পূর্ণ, ভেতরে ঢুকবি কি করে? পেছন দিক দিয়ে। আমার কথা শুনে ইলু ভ্রু কুঁচকে বলল, মানে? মানে হলো এখন আমরা ঠিক বাড়িটার পেছন দিকে যাব। তারপর? আমি ব্যাগ থেকে একটা ছোট বোম টাইপ কিছু একটা বের করে বললাম, তারপর এটা ঢিল দিয়ে সামনের দিকে ফেলবো। তখন আওয়াজে সবাই যখন সামনের দিকে যাবে আমি ভেতরে ঢুকবো, বুঝলি? বাট ইলু, আমারটা কেমন জানি লাগছে। আমরা কি পারবো? আমি ওর সামনের দিকে তাকিয়ে বললাম, তোকে কে ভেতরে যেতে বললো? যাবো তো আমি, আর তুই এভাবেই এখানে লুকিয়ে থাকবি। আমি যা প্রমাণ জোগাড় করবো সাথে সাথে তোর ফোনে আর আমার ল্যাপটপে চলে আসবে। মানে কি তুই একা যাবে? মানে আমিও যাব? না ইলু, তুই এখানেই থাকবি। আমার কসম লাগে, এক পাও নড়বি না তুই। বলেই আমি আর ইলু বাড়িটার পেছন দিকে এসে সামনের দিকে বোমার পিনটা খুলে তা ছুঁড়ে মারি, আর প্রচন্ড শব্দে তা বিস্ফোরিত হয়। আমি পেছন দিকের যত লোক ছিল সব দৌড়ে সামনের দিকে চলে যায়, কিসের আওয়াজ সেটা দেখার জন্য। এই সুযোগে আমি বাড়ির পেছনের দিকে একটা ফাঁক দিয়ে ভেতরে ঢুকে যাই। যদিও পেছন থেকে ইলু হাত ধরে রেখেছিল, তারপর হাত ঝাড়া দিয়ে ফেলে চলে এলাম আমি। এছাড়া যে আর কোনো উপায় ছিল না। আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলাম। বেশ অনেকগুলো মশাল জ্বালানো, একটা ঘর থেকে বেশ অনেক মানুষের আওয়াজ আসছে। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম সেই দিকে। ক্যামেরা সেট করে এক ফাঁক দিয়ে বেশ অনেকগুলো ভিডিও করলাম আর ছবিও তুলে দিলাম। শাফিন মিয়াজির লোকটা থেকে টাকা নিচ্ছে, তাদের কথাবার্তা, দাম দর সবকিছু প্রমাণ জোগাড় করলাম। যা পেয়েছি তাতেই হয়ে যাবে, এর থেকে বড় প্রমাণ আর দরকার নেই। ক্যামেরা ঠিক করে পেছনে ঘুরে আসতে যাব, অমনি আমার ধাক্কা লেগে একটা ফুলদানি পড়ে যায়, যার তাল সামলাতে না পেরে সাথে আমিও পড়ে যাই। শব্দ শুনে ভেতর থেকে শাফিন মিয়াজি সহ সবাই চলে এলো। আমি পালাতে গিয়েও পারলাম না, সবাই এসে ঘিরে ধরলো আমায়। আমার জন্য নিঃশ্বাসটা আটকে আসছে। আমাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, সামনে শাফিন মিয়াজি বসা। তুই কে হে মাইয়া? এত সাহস তোর? এই ডেরার ভিতরে ঢুকলি কিবা কইরা? মানতে হইব তোর বুদ্ধি আছে। শাফিন মিয়াজি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে উঠে এক টানে আমার মুখের মাস্কটা খুলে ফেললো। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, হায় হায়, তুই মাইয়া আমগো নতুন মন্ত্রী সাহেবের সাংবাদিক বউডা না?
এত দেখি মেঘ না চাইতে জল। আমি শব্দ করে হেসে দিলাম। শাফিন মিয়াজি ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে বলল, মরা শুকে পাগল টাগল হইয়া গেলি নাকি মাইয়া? হাসতাছোস কেন? হাসছি না, ভাবছি। কি ভাবতাছোস? ভাবছি পিপিলিকার পাখা গজায় মরিবার তরে তুই শাফিন মিয়াজিরও একই দশা হবে, এই আর কি। তুই মেয়ে কি আমারে ভয় দেখাইতেছোস? আমি শব্দ করে হেসে উঠলাম। তুই কি ভয় পাচ্ছিস? এই মা, কি কথা এসব? ভয় পাচ্ছিস কেন? শাফিন মিয়াজি আমতা আমতা করে বলল। কোথায় ভয় পাচ্ছি? বলেই উঠে একজন লোককে বলল, ওই কালু আমার হাড্ডি কোপানো ছুরিটা নিয়ে আয় তো, আজ এটা চামড়া ছিলাম। আমার সাথে লাগতে আসার ফল ভোগ করবি মেয়ে তুই। কালু বলে লোকটা একটা ধারালো ছুরি এনে দিল শাফিন মিয়াজির হাতে। শাফিন মিয়াজি এক পলক ছুরির দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো আমার দিকে। আমি চোখ বন্ধ করে নিলাম। চোখের সামনে ভেসে উঠলো মন্ত্রী সাহেবের মুখ। হয়তো আর কখনোই দেখা হবে না আমাদের। বিড়বিড় করে বলতে লাগলাম, আপনাকে বলা হলো না সেই কথাটা যেটা নিজে উপলব্ধি করতে পারছি। হয়তো আর কখনো বলা হবে না আপনাকে। ভালোবাসি মন্ত্রী সাহেব, খুব বেশি ভালোবাসি। আমি যা লিখতে পারি না তার সমান আপনাকে ভালোবাসি। বেশ অনেকক্ষণ হয়ে গেল, সামনে কোনো আওয়াজ পাচ্ছি না। চোখ বন্ধ করে বসে মনে মনে আল্লাহর নাম নিচ্ছি, আর চোখের সামনে ভেসে বেড়াচ্ছে মন্ত্রী সাহেবের হাস্যোজ্জ্বল মুখখানি। এবার ভীষণ সন্দেহ হলো। প্রায় মিনিট 4 থেকে 5 হয়ে গেল, এখনো কোনো শব্দ পাচ্ছি না। পিটপিট করে চোখ খুললাম, কিন্তু সামনে যা দেখলাম আমার চোখ অটোমেটিক বড় হয়ে গেল। টাসকে খেয়ে গেলাম সামনের মানুষটার দিকে তাকিয়ে। ভূত দেখার মতো চমকে উঠলাম। খানিকটা ভয়ও লাগলো। মনে মনে ভাবতে লাগলাম, এই লোক এখানে কেন? কি করে ঢুকলো এখানে? আমার মুখ থেকে যেন কথাই বের হচ্ছে না। কথাগুলো যেন গলায় দলা পাকিয়ে আসছে, আর গলাতেই থেমে যাচ্ছে। মুখ পর্যন্ত আর আসছে না। বহু কষ্টে আমতামতা করে বললাম, আপনি? আমার সামনে রাখা চেয়ারে পায়ের উপর পা তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকেই তাকিয়েছেন মন্ত্রী তাহারিম তালুকদার। আমি যতটা না অবাক হয়েছি তার চেয়ে বেশি ভয় পাচ্ছি এখন। ওনার এমন দৃষ্টির সাথে আমি পরিচিত নই। তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটছে ইলু। একবার আমার দিকে তাকাচ্ছে তো আরেকবার মন্ত্রী সাহেবের দিকে। দূরে চেয়ারে বসে রুদ্র ভাইয়া মোবাইল ঘাটছে। আপনি কখন এলেন? উনি কোনো কথাই বলছেন না, কেবল আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে। হঠাৎ উনি চেয়ার থেকে উঠে সোজা হয়ে দাঁড়ালেন, ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকিয়ে বললেন, ইলমি, তুমি একটু বাইরে যাও, তোমার বান্ধবীর সাথে আমার কথা আছে। ইলু যেতে না চাইলেও রুদ্র ভাইয়া ওকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। ইলমি অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি মাথা নাড়িয়ে ইশারা করলাম ওকে না যেতে। ও কি সুন্দর আমাকে অল দ্য বেস্ট জানিয়ে চলে গেল বাইরে। আমি বিড়বিড় করে বললাম, মীর জাফরের ফিমেল ভার্সন। উনি আমার দিকে তাকালো এবার। আমার হাত পা তখনও বাঁধা। উনি কিছু করলেও আমি কিছু করতে পারবো না। উনি আমার দিকে খানিকটা এগিয়ে আসলো। ওনার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বুঝলাম মারাত্মক লেভেলে রেগে আছেন উনি। উনি এগিয়ে এসে ঠাস করে আমার গালে থাপ্পড় মারলেন। থাপ্পড়টা এত জোরে ছিল যে আমার গালটা চিনচিন করে উঠলো। ব্যথা পেয়েছি অনেক। উনি আরেক হাত ওঠাতেই আমার চোখ বন্ধ করে নিলাম, কিন্তু গালে খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ পেয়ে ফট করে চোখ খুলে তাকালাম। কি করছেন উনি? কিস। উনি যেই গালে থাপ্পড় দিয়েছেন সেই ঠিক একই গালে কিস করলেন। আমি গালের ব্যথার কথা ভুলে ভ্যাবলার মতো তাকিয়ে আছি ওনার দিকে। উনি ঝুঁকে আমার হাতের বাঁধন খুলে দিল, তারপর সোজা টান দিয়ে দাঁড় করিয়ে টানতে টানতে বাইরে নিয়ে আসলেন। কিন্তু হেঁটে তো রাস্তা পর্যন্ত যেতে হবে, তাই ফট করে আমায় কোলে তুলে নিয়ে হাতটা লাগালেন। রাস্তার কাছে এসে গাড়ির সামনে আমায় নামিয়ে ধাক্কা দিয়ে গাড়িতে বসিয়ে নিজে চালাতে শুরু করলেন। আমি অতটা সময় ঘোরের মধ্যেই কাটিয়ে দিলাম। গাড়ি চালানোর শব্দে আমার রেশ পুরোটা কেটে গেল। এতক্ষণ কি হলো কিছুই বুঝলাম না। আমি লাফ দিয়ে সোজা হয়ে বসলাম। এই আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? উনি সামনের দিকে তাকিয়ে থমথমে গলায় বলল, জমের বাড়ি। এই না না, এখন কারো বাড়িটারি যাবো না, আমার প্রমাণগুলো অফিসে জমা দেওয়া লাগবে। উনি খুব জোরে ব্রেক করে আমার দিকে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, থাপ্পড় কি আরেকটা খেতে চান মিসেস মিফতাহুল পূর্ণা? আমি হাত দুটো অটোমেটিক 2 গালে চলে গেল আমার। আমি মাথা নাড়িয়ে না বললাম, খেতে না চাইলে চুপচাপ বাসায় চলো। বড্ড বেশি সাহস বেড়ে গেছে তোমার। তোমার সাহস আমি ছোটাচ্ছি। আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ সিটে হেলান দিলাম। খুব বেশি রাত হয়ে গেছে, এদিকে সারাদিনের ব্যস্ততায় বড্ড বেশি ঘুম পাচ্ছে, তাই কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। আপনি আমাকে ওভাবে টেনে নিয়ে আসলেন কেন রুদ্র ভাইয়া? তাহারিম ঘাড় ঘুরিয়ে এক পলক তাকালো পূর্ণার দিকে। পূর্ণা ঘুমিয়ে গেছে বুঝতে পেরে ওর মাথাটা নিচের কাঁধের উপর নিল। কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে একটা কিস দিয়ে সামনে তাকিয়ে ড্রাইভে মন দিল। তখনকার দৃশ্য মনে হতেই তাহারিমের শরীর কাটা দিয়ে উঠছে। আর একটু দেরি করলেই হয়তো তার পূর্ণাকে সে জীবিত পেত না। কি করে থাকতো সে তার পূর্ণা ছাড়া? এই পূর্ণা ছাড়া তো সে অসম্পূর্ণ। তাহারিম প্রায় শতাধিক পুলিশ নিয়ে একেবারে ভেতরে ঢুকেছিল। সে আর লোকেশন তাকে ইলু দিয়েছে।
বাইক দিয়ে পূর্ণার সাথে আসতে আসতেই সে তাহারিমকে মেসেজ করেছিল। পুলিশ সবাইকে নিয়ে সন্তর্পণে বেরিয়ে গিয়েছিল আর তাহারিম পূর্ণার সামনে বসেছিল। থাপ্পড়টা পূর্ণার প্রাপ্য ছিল। সব কাজে আমার মাতব্বাড়ি ভালো না, মেয়েটা তা বুঝতেই চায় না। রুদ্র গাড়িতে বসে সিট বেল্ট লাগাচ্ছিল। ইলুর কথা শুনে সে তার দিকে তাকালো। তো কি ওরা স্বামী স্ত্রীর মধ্যে তুমি কাবাব মে হাড্ডি হতে চেয়েছিলে নাকি? ইলু নাক কুচকে বলল, কাবাব মে হাড্ডি হতে যাব কেন? তারিম ভাই যদি এখন ওকে কিছু করে বসে তাহলে? রুদ্র ইলমির দিকে তাকিয়ে বলল, ভালোবাসার মানুষকে আর যাই হোক কষ্ট দেওয়া যায় না। কেউ তোমাকে সত্যি ভালোবাসে, সে তোমাকে সব সময় খুশি দেখতে পছন্দ করবে। আর তাহরিম তো পূর্ণাকে প্রচন্ড ভালোবাসে, তাই ওকে কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না, বুঝলে? ইলমি ছোট করে উত্তর দিল। রুদ্র কিছু একটা ভেবে বলল, ওয়েট এ সেকেন্ড, তুমি আমাকে ভাইয়া বললে কেন? আমি কি তোমার ভাইয়া হই? ইলু ভুরু কুচকে রুদ্রের দিকে তাকালো। তো মানে আমি কি তোমার ভাইয়া? আপনি তো পূর্ণর ভাসুর, আই মিন ভাইয়া। আর পূর্ণা আমার ফ্রেন্ড, মানে বোন। তার মানে বোনের ভাই মানে তো আমারও ভাই, ঠিক না? ইলুর কথা শুনে রুদ্র বিড়বিড় করে বলল। হোয়াট এ লজিক। ইলু খানিকটা এগিয়ে এসে বলল, কিছু ভুল বললাম ভাইয়া?